গত 24 ঘন্টায় এত কিছু হয়ে গেছে যে আসলে এখন কিভাবে সাজিয়ে বলবো আমি ঠিক জানি না। আমি যেন মোবাইলে লিখে রেখেছি, আমি জেনারেলি স্ক্রিপ্ট ছাড়াই ভিডিও করি, বা অ্যাটলিস্ট আগে থেকে স্ক্রিপ্ট বানিয়ে তারপর ভিডিও করি, বাট এখন আমার কাছে মনে হচ্ছে রেফারেন্স ছাড়া করতে পারবো না। অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, এবং গত 24 ঘন্টার ঘটনাগুলো যদি আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলি, যেহেতু আমি সবগুলো সোশ্যাল মিডিয়াতে ফলো আপ করেছি, আপনি মনে হয় আপনার নিজেরও মাথায় আসলে ঘুরপাক খাবে যে ঘটনা এখান থেকে এখানে কিভাবে মোড় নিচ্ছে, হাউ ইজ ইট ইভেন পসিবল। একটা একটা করে ঘটনায় আসি, বাট এই পুরো ঘটনাটা আজকে আমি অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, এবং প্রশ্নগুলো করার আগে আমি ফার্স্ট যে জিনিসটা একটা গল্প বলতে চাই আপনাদেরকে। গল্পটা হচ্ছে 2009 সালের 15ই জানুয়ারিতে এটা হচ্ছে ইউএস এয়ারওয়ে ফ্লাইট 1549, যেটা নিউ ইয়র্ক থেকে সিয়াটল যাওয়ার কথা ছিল। টেক অফের পরে হঠাৎ করে কিছু পাখি হচ্ছে যে প্লেনে আঘাত করার কারণে ইঞ্জিন অফ হয়ে যায়। পাইলট এবং কো পাইলট তখন হঠাৎ করে সিদ্ধান্ত নেন যে ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য পাশে যে হাডসন রিভার আছে, সেই হাডসন রিভারে তারা ইমার্জেন্সি ল্যান্ডিং করবে। এবং তারা ইমার্জেন্সি ল্যান্ডিং একটা নদীতে করার পরেও সেখানে 155 জন মানুষ বেঁচে যায়, একজন মানুষও নিহত হয় নাই। এবং এটাকে বলা হাডসন মিরাকল। এবং পাইলট যখন হচ্ছে যে পরবর্তীতে এটার ব্যাপারে বিবৃতি দিয়েছিলেন, তিনি বলেছিলেন হাডসন মিরাকল ইজ নট আ মিরাকল, ইটস রাদার দি সিস্টেম দ্যাট উই বিল্ড ফর ইয়ার্স। আমরা এত বছর ধরে ট্রেনিং করেছি, একটা সিস্টেম বিল্ড করেছি, এবং প্রতিটা জায়গায় প্রতিটা মানুষ যে ঠিকভাবে নিখুঁত মতো তাদের কাজগুলো করতে পেরেছে, বরং এটা সেটারই হচ্ছে একটা প্রতিফলন। মাত্র 4 মিনিটের মধ্যে যখন তারা ল্যান্ডিং করে, মানে ইমার্জেন্সি ল্যান্ডিং, তখন লিটারেলি হচ্ছে যে তাদের জন্য সকল বোটস, তাদের জন্য যত রেস্কিউ টিম, সবকিছু এখানে রেডি করা ছিল। প্রবলেম হচ্ছে যে ক্রাইসিস ম্যানেজমেন্টে এত বছর ধরে তাদের যে একটা ট্রেনিং ছিল, সেই ট্রেনিংটারই প্রতিফলন আমরা ওইখানে একটা মিরাকল হিসেবে দেখতে পাই। বাংলাদেশে মিরাকলটা হয় না, কারণ আমরা ক্রাইসিস ম্যানেজমেন্টে প্রচন্ড দুর্বল। আমরা জাতি হিসেবে অনেক দুর্বল, প্রচন্ড মাথা মোটা এবং প্রচন্ড মেজাজ গরম করা পাবলিক আমরা, এবং একই সাথে আমাদের প্রপার ট্রেনিংও কিন্তু ঠিক মতো নাই। চলুন আমরা একটা একটা করে প্রশ্নগুলো এখন উত্তর দিই যে কেন আসলে হাডসন রিভারের মতো মিরাকল বাংলাদেশে হবে না কোনোদিনও। প্রথম প্রশ্ন, যখনই এয়ারপ্লেনটা ক্র্যাশ করলো, প্রথম যে ঘটনাটা ফেসবুকে হচ্ছে ভাইরাল হওয়া শুরু হলো, সেটা হচ্ছে তৌকির ইসলাম সাগর, নিহত যে পাইলট, তিনি কি ভিলেন নাকি হিরো? এটা তৌকির কি ভিলেন নাকি হিরো, এটা কি আদৌ একটা ডিসকাশনের টপিক? একজন পাইলট তিনি মারা গেছেন, এটা নিয়ে তো ইনভেস্টিগেশন হবেই। আমার ছোটকালে অনেক ফেভারিট একটা শো ছিল হচ্ছে এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেটর। সেটা হচ্ছে সাধারণত মোস্ট প্রবাবলি হচ্ছে যে নেট জিওগ্রাফিতে একটা ওরা সিরিজ করতো। সেখানে আমরা দেখতাম যে আসলে কিভাবে একটা এয়ারক্রাফট ইনভেস্টিগেশন মাসের পর মাস, বছরের পর বছর হচ্ছে যে লেগে যায় টু আন্ডারস্ট্যান্ড। ইনফ্যাক্ট আমি নিজে ম্যাটেরিয়াল সায়েন্সের ছাত্র, আমাদের একটা হচ্ছে যে কোর্সই ছিল যেখানে আমাদেরকে ডিফেক্ট নিয়ে আলোচনা করতে হতো, এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের প্লেন ক্র্যাশ নিয়ে আলোচনা করেছি। সবচেয়ে কমন ছিল মোস্ট যে ডি হ্যাভিল্যান্ড কমেট। এবং আমরা যখন এগুলো নিয়ে পড়াশোনা করেছি, তখন আমরা দেখেছি যে কিভাবে বিভিন্ন ম্যাটেরিয়ালের সমস্যা, ইঞ্জিনের সমস্যা, অনেক ধরনের সমস্যার কারণে আসলে অনেক ধরনের ডিজাস্টার হয়, এবং কিভাবে সেগুলোকে বছরের পর বছর হচ্ছে টেস্ট করে, মাসের পর মাস হচ্ছে যে তদন্ত করে দেন আমরা সেই রিপোর্টগুলো পাই। সেখানে উইদিন স্প্লিট 1 আওয়ার, মানে 1 ঘন্টার মধ্যে বিভিন্ন হচ্ছে যে ঘটনার মানে প্রেক্ষিতে হঠাৎ করে মানুষজন জেনে ফেললো যে হচ্ছে যে একজন পাইলট যে কিনা অলরেডি মারা গেছেন, তিনি আসলে ভিলেন নাকি হচ্ছে হিরো। এবং ভিলেন নাকি হিরো, এটার প্যারামিটার খুবই সিম্পল, সেটা হচ্ছে যে উনি কি ঘটনাস্থলে মারা গেছেন নাকি তিনি আগেই ইজেক্ট করে পাশের বিল্ডিং এ যে মারা গেছেন। আমার কাছে এটা আসলে কনসার্নই না। মানে ওই ক্রাইসিস মোমেন্টটাতে একজন নিহত পাইলট আসলে তার কি দোষ ছিল নাকি না ছিল, সেটা মোস্ট প্রবাবলি আলোচনায় আসারই কথা ছিল না। ওই সময় প্রাইম আলোচনায় আসার কথা ছিল যে আমাদের ওই শিশুগুলোকে এখনো ঠিক আছে নাকি না, তাদেরকে কিভাবে রেস্কিউ করা যায়, তাদেরকে কিভাবে হচ্ছে হেল্প করা যায়। বাট আমাদের ফেসবুক জনগোষ্ঠী এত বেকার যে তাদের, মানে আমি জানি না এই মিমগুলো কানা বানায়। তাদের হচ্ছে যে রিসেন্টলি তাদের যে বিয়ে হয়েছে, সেই তৌকিরের হচ্ছে যে বিয়ের ছবিগুলো নিয়ে তারা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক বানিয়ে তার সুন্দর মতো পোস্ট করা শুরু করলো, বিভিন্ন মন গড়া কাহিনী বানানো শুরু করলো যে তৌকির নাকি আসলে হচ্ছে যে ল্যান্ডিং করার সময় বিভিন্ন সময় অলরেডি শুনেছে, তারপরে হচ্ছে যে রেডিওতে সে কথাও বলেছে, ল্যান্ডিং করার সময় সে বিভিন্ন প্রবলেম ফেস করেছে, হঠাৎ করে খুব তাড়াতাড়ি এটা হয়ে গেছে। এবং মানে আমি জানি না যে এই পুরো ঘটনাটা কিভাবে বানালো, বিকজ ইন রিয়ালিটি পরবর্তীতে জানা গেল যে আসলে সে টেক অফের সময় হচ্ছে যে ঝামেলাটা হয়ে গেছে। ইটস নট অ্যাবাউট ইন দ্য ল্যান্ডিং। মানে এই যে গুজবগুলো ছড়ায়, এই গুজবগুলো কারা ছড়ায়, কেন ছড়ায়, কি কারণে ছড়ায়, মানে কি দরকার, এবং মানে আমরাও কেন এগুলো নিয়ে আলোচনা করি বা এটা নিয়ে কেন আমরা পড়ে থাকি, আমি বুঝি না আসলে। মানে এটা তো মোস্ট প্রবাবলি ইম্পর্টেন্ট ইস্যুই ছিল না, গেল এক। তারপরে সেকেন্ড যে জিনিসটা নিয়ে আরো আলোচনা হওয়া শুরু হলো, এটা হচ্ছে যে ঘটনাটা যখন ঘটলো তার 1-2 ঘন্টা, মানে দুপুর 3টা পর্যন্ত এই ঘটনা অলরেডি সোশ্যাল মিডিয়া ভাইরাল। 4টা-5টার দিকে শুরু হলো নতুন কাহিনী যে মিলিটারি নাকি এখন লাশ লুকাচ্ছে, এবং মিলিটারি লাশ লুকানোর আগে এখানে আরেকটা ঘটনা ঘটেছে
যে ওইখানে নাকি হচ্ছে যে 2 ঘন্টায় মানে ওইখানে নাকি এখন পানির বোতলের দাম 600 টাকা চাওয়া হচ্ছে, একটা ভিডিও ভাইরাল হলো। অথচ ওই ভিডিওটা কিন্তু লিটারালি বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের যে ফুটবল ম্যাচ সেই সময় একটা ভিডিও, যেটা ওল্ড ভিডিওকে ভাইরাল করা হয়েছে। আপনার ভিডিওটা দেখে থাকবেন, অনেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছিল। অর্থাৎ মিস ইনফরমেশনকে পুঁজি করে তারা দেশে একটা অস্থির সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে। এবং এগুলো আমি জানি না কারা করে, এগুলো কি স্বপ্রণোদিত হয়ে করে, কোনো বিগার কনস্পিরেসি মাথায় রেখে করে, কি কারণে করে আমি জানি না। মানুষের প্যানিক সিচুয়েশনকে তারা ক্যাপিটালাইজ করার চেষ্টা করে। দেন আরেকটা ঘটনা শুরু হলো যে ওইখানে নাকি বিভিন্ন সিএনজি আলা অটো রিক্সা যারা আছে তারা নাকি এখন মানে চড়া ভাড়া চাচ্ছে। এটারও আমি বেসিস জানি না, যেহেতু আমি ঘটনাস্থলে ছিলাম না, বাট এটার বেসিসে নতুন কাহিনী শুরু হলো যে ঠিক আছে কালকে যে ওদেরকে পিটাই দিয়ে আসবো। মানে হয়তো বা 1-2 জন চেয়েছে, বাট এটাও তো সত্য কথা, সবাই এরকম না। কেন আপনাকে এখন এটা নিয়ে আমি জানি না। আমি বললাম না, আমি গতকালকে ঘটনাগুলো দেখে জাস্ট থ হয়ে বসে আছি। তারপর থার্ড যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, যে মিলিটারি নাকি লাশ লুকাচ্ছে। প্রথমত আমি এটা বিশ্বাস করতে চাই না। এটা চাই না এই কারণে, নট বিকজ আমি মিলিটারিকে ট্রাস্ট করি, বাট রাদার বিকজ আমি মিলিটারিকে এতটুকু বিশ্বাস করি যে মাথায় কিছু ঘিলু আছে। আপনি একটা এরকম হচ্ছে যে মানে হাই কাভারেজ একটা ঘটনা, যেটা ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু ভিডিও ডকুমেন্টারি হচ্ছে, এবং লাইক আশেপাশে অনেক বিল্ডিং থেকে হচ্ছে যে ভিডিও ফুটেজ করা হচ্ছে। ওইখানে উপস্থিত মানুষ আছে, ওইখানে যারা ভিকটিম তারা সবাই আরবান মিডল ক্লাস মানুষজন, অর্থাৎ তাদের যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল এবং পাওয়ার এবং মানি আছে, শিক্ষিত মানুষজন। এদেরকে মানে এদের বাচ্চা মারা গেছে এবং আপনারা এদের লাশ নিয়ে লুকোচুরি করবেন, এত বড় বোকা ওরা হওয়ার কথা না। মানে মানে আমার পক্ষে এটা বিশ্বাস করা কঠিন যে ওরা এতটা বোকা। কারণ এটা খুবই সোজা বের করা। আপনি মাইলস্টোন কলেজের হচ্ছে যে মানে খুব সিম্পল হিসাব, আপনার 15 দিন পরে যখন স্কুল খুলবে তখন তো বাচ্চাগুলো আবার স্কুলে যাবে। তো এটা কি কোনো ব্যাপার বের করা যে আসলে এই স্কুলে হচ্ছে যে কয়জন মিসিং ক্লাসরুম থেকে, বার্ন ইউনিটে এতগুলো শিশু গেছে, এখান থেকে তো মানে তালিকা বের করা কোনো ব্যাপার না, অ্যাটেন্ডেন্স শিট থেকে বের করা কোনো ব্যাপার না। মানে এগুলা তো ফিগার আউট করা খুব একটা কঠিন কোনো কাজ না। আপনার কেন মনে হচ্ছে যে এটা আসলে বের করা যাবে না, এবং সেখান থেকে হচ্ছে যে ইউনিটের এরকম একটা মিথ্যা কথা বলে ফেলে খুবই টাফ। তারপরেও যেহেতু আমাকে পার্সোনালি কিংবা আমার সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষজন, অনেক স্টুডেন্টরা, মাইলস্টোন স্কুল কলেজের স্টুডেন্টরা, তারা আমাকে নিজে বলছেন তারা সরেজমিনে দেখেছে যেরকম 100-র মতো তারা দেখতে পেয়েছে লাশ নাকি হচ্ছে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে মিলিটারি আসলে ডেথ টোলটাকে লুকানোর চেষ্টা করছে। যদি আসলে তারা এটা করে থাকে তাহলে আসলে বাংলাদেশ মিলিটারিকে আর বলার মতো কিছু নাই। এর থেকে ঘৃণ্য নিকৃষ্ট কাজ হতে পারে না। আপনাদের কোন একজন পাইলটের ভুলে হোক, মেকানিক্যাল এররে হোক, যে কারণে হোক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ডেথ টোল তো লুকানোর কিছু নেই। মানে আপনি কি বা প্রমাণ করবেন? যদি আপনি আমি বিশ্বাস করতে চাই না আপনারা এটা করছেন, যদি করেও থাকেন মানে আপনি কি বা প্রমাণ করবেন? আমি জানি না, এটা আসলে কোনোভাবেই মেক সেন্স করে না। আমি এই ঘটনাটাতে কনক্লুশনে না যেতে চাই, আমি রাদার ওয়েট করতে চাই, বিকজ একটা ডেথ টোল কাউন্ট করারও বেশ কিছু প্রসেস আছে, প্রসিজার্স আছে, এবং এটা এত তাড়াতাড়ি কাউন্ট হওয়ার কথাও না। যেটা একটা এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশন, এখানে এত তাড়াতাড়ি হচ্ছে, এবং মানে আপনারা যারা হচ্ছে যে পুড়ে যাওয়ার ঘটনাটা বুঝেন না, পুড়ে গেলে মানুষকে চেনাই যায় না। মানে এটা আমার বডি না আপনার বডি চিনতে পারবে না, ডিএনএ টেস্ট করে তারপরে বের করা লাগে। সো এখানে অফকোর্স সময় লাগবে। আমি এখনো বিশ্বাস রাখতে চাই যে অ্যাটলিস্ট তারা সময় হচ্ছে যে প্রপার মানে ঘটনাটা বিবৃতি আসবে। হয়তো এটা নিয়ে এখন খুব তাড়াতাড়ি এগুলা নিয়ে আলোচনা করে আমার মনে না খুব একটা বেনিফিট আছে। তারপরও আই হোপ যে ঘটনাটা না ঘটে। আমি চাই যে আমি রং হই, যে আসলে মিলিটারি লাশ লুকাচ্ছে না। আমি এটাই শুনতে চাই লাস্টে। থার্ডলি যে কোয়েশ্চেনগুলো এখন আমাদের অ্যাকচুয়ালি করা দরকার, মাইলস্টোন স্কুলের যদি আপনি লোকেশনটা দেখেন, এটা কিন্তু ওই যে নো ফ্লাইং জোন এরিয়া, কিংবা হচ্ছে আমরা যেটা বলি যে ওই এরিয়াতে হচ্ছে যে স্কুল কলেজ হওয়ার কথা না। আমি যে জিনিসটা সম্পর্কে জানতে চাই সেটা হচ্ছে মাইলস্টোন স্কুলের কি আদৌ এই জায়গায় হওয়াটা কোনো ধরনের ঝুঁকিহীন ছিল কিনা। শুধু মাইলস্টোন স্কুল না, ওই জায়গায় আশেপাশে যত ধরনের বসতি গড়ে উঠছে, এগুলাকে যে রাজুক যে পারমিশন দিচ্ছে, এগুলাকে আসলে প্রপারলি পারমিটেড কিনা। কারণ ওই এরিয়াতে কিন্তু হচ্ছে যে যেহেতু এটা এয়ারপোর্টের আশেপাশের এরিয়া, ওইখানে কিন্তু হচ্ছে আপনার খুব ভালোভাবে রেস্ট্রিকশন করা থাকে যে আপনি এত তালার উপরে বিল্ডিং করতে পারবেন না, এই জায়গায় বিল্ডিং করতে পারবেন না। সামহাও মাইলস্টোন স্কুলকে আসলে এই জায়গাটাতে তারা বাইপাস করেছে কিনা, তারা কি কোনো ধরনের রাজুকের নিয়ম নীতিকে ভঙ্গ করেছে কিনা। যদি ভঙ্গ করে থাকে তারা রাজুকের দোষ, আপনার রাজুককে ধরতে হবে, মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষকে ধরতে হবে, একই সাথে আপনার বাংলাদেশ এয়ারফোর্সকেও ধরতে হবে যে তারা কেন এটার বিরুদ্ধে কোনো মামলা করে নাই, কিংবা তারা কেন এটার বিরুদ্ধে কোনো ধরনের শক্ত পদক্ষেপ নেয় নাই, কোনো আইনি পদক্ষেপ নেয় নাই, কেন তারা এটাকে অ্যালাউ করেছে। কারণ যত যাই হোক, কোন একটা দুর্ঘটনা হলে তাদের মাধ্যমে ঘটনাটা ঘটতে পারে এমন একটা সিচুয়েশন। এইগুলা নিয়ে আমাদের আরো সামনে হচ্ছে যে মানে প্রশ্ন আমার, যে আসলে মাইলস্টোন স্কুল কি এই জায়গায় প্রপারলি হচ্ছে যে ছিল কিনা। মাইলস্টোন স্কুল নিয়ে আরো একটা খুব মজার কাহিনী আছে, যেটা নিয়ে আমি আসলে যেহেতু শিওর না বলতে চাই নাই, বা যেহেতু মাথায় এসে বলে ফেলি। স্কুল ছুটি হচ্ছে 1টায়, প্লেনটা ক্র্যাশ করেছে 1:10 থেকে 12-র দিকে।
এখন যখন আমি দেখলাম বিবৃতি দিচ্ছে, তখন তারা দাবি করছে যে আসলে এই জায়গায় নাকি মাইলস্টোন স্কুলের আসলে কোনো শিক্ষার্থী ওই সময় ক্লাসরুমে ছিল না, কারণ তারা মেজরিটি চলে যাচ্ছিল যে স্কুল ছুটি। অনেকে সেখানে কমেন্টে লিখছে যে না, স্কুলের পরে নাকি সেখানে বাধ্যতামূলক কোচিং হচ্ছিল। একটা স্কুলের কি বাধ্যতামূলক কোচিং রাখার এখতিয়ার আছে? এটা কি রাইট? এবং এটা মাইলস্টোন স্কুল করে না, আরো অনেক স্কুল করে, আমি নাম জানি বলছি না, অনেক স্কুল, কারণ আমাদের কাছে তো স্টুডেন্টরা পরে, আমরা জানি। কেন এগুলা কি রাইট? এগুলা কি মানে এটা কোন ইখতিয়ারে আপনারা করেন? স্কুলে আবার বাধ্যতামূলক কোচিং কেন হবে? মানে এটা কোন দেশি সিস্টেম? মানে এতদিন তো স্টুডেন্টদের কাছ থেকে শুষে টাকা খাইছেন, এখন হচ্ছে যে যখন বিপাকে পড়ছেন তখন রাস্তায় থলের বিড়াল সবই বের হওয়া শুরু করবেনি। গেল। এখন হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত ঘটনা আমি যেটা বললাম সেটা হচ্ছে রাত 8টা-9টা পর্যন্ত ঘটনা। এটা নিয়ে অবশ্য আবার রাতে একটা মেয়ে দেখলাম ফেসবুকে লাইভে গেছে, ওইখানেও লাইভে তার প্রচুর মানুষজন তার সাথে দেখতেছিল যে মিলিটারি রাতের বেলা অ্যাম্বুলেন্স নিয়ে ঢুকে আবার হচ্ছে এখান থেকে সাইট ক্লিয়ার করে হচ্ছে মানে সাইট ক্লিয়ার করার জন্য হচ্ছে যে তারা আবার ঢুকছে। ওই সময় তারা অনেকে দাবি করছে তারা লাশ লুকানোর চেষ্টা করছে। আর একটা বড় অভিযোগ আসছে এই মাঝখানে যে মিলিটারি নাকি হচ্ছে বিভিন্ন স্টুডেন্টকে যখনই টেলিভিশনের সামনে তারা বিবৃতি যাচ্ছিল তাদেরকে নাকি হচ্ছে যে প্রতিহত করেছে, তাদেরকে মারধর করেছে। একই সাথে তারা তাদের স্কুলের বিভিন্ন টিচারদেরকে মারধর করেছে বা তাদেরকে হাত তুলেছে। এবং এটা নিয়ে অলরেডি মাইলস্টোন স্কুলে হচ্ছে যে শিক্ষার্থীরা 6 দফা আন্দোলন করতে তাদের কাছে নিঃশর্ত হচ্ছে যে ক্ষমা চাইছে, মানে একদম জাতির কাছে তারা যেন হচ্ছে প্রকাশ্যে ক্ষমা চায়, সেটার জন্য তারা বারবার আন্দোলন করছে। এই ঘটনাটা কেন ঘটবে? এটা কি আসলে আর্মি ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্যই হচ্ছে যে আসলে সবাইকে ওই সময় হচ্ছে লাঠিচার্জ করছিল, নাকি তারা আসলে ইচ্ছা করেই হচ্ছে যে চায় না যে একটা বিবৃতি যাক? ঠিক কি কারণে? মানে এরকম সন্দেহপূর্ণ আচরণ তো করার কথা না। আপনি ফেসবুকে আসলে বিশ্বাস করতে পারবেন না কাউকে, মানে এটা যে একজন বলছে সে কি সত্য বলছে নাকি সে ফ্যাব্রিকেটেড বলছে আপনি এগুলো বিশ্বাস করতে পারবেন না। পুরো ঘটনাটাই ধোঁয়াশা। এত কিছুর পরে রাত 8টা-9টার পরে হঠাৎ করে নতুন একটা কাহিনী শুরু হলো, সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা পিছাইতে হবে। স্বাভাবিক একটা, আপনি যখন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন কোন একটা ঘটনায়, স্বাভাবিকভাবে আপনি এরকম একটা সিচুয়েশনে এক্সপেক্ট করেন না যে আসলে এইচএসসি পরীক্ষা হবে, যেখানে কিনা মাইলস্টোন স্কুল নিজেও আবার একটা পরীক্ষা কেন্দ্র, যেখানে একটা এয়ার ক্র্যাশ মানে ক্র্যাশ হয়েছে, সেই পরীক্ষা কেন্দ্রতে পরীক্ষাও নিতে পারার কথা না। আই জাস্ট ডোন্ট নো হাউ দ্যাট ওয়ার্কস। তো যদি সেটাই হয়ে থাকে, এই সিদ্ধান্তটা তো আরো আগে আসার কথা ছিল, মানে এটা তো একটু লেটে আসার কথা না। রাত আমার মনে আছে 2টা, আমি জেগেছিলাম রাত 2:45-46 দিকে মোস্ট প্রবাবলি ফাইনালি ফেসবুকের মাধ্যমে বিবৃতি আসছে মাহফুজ আলম থেকে, যে হচ্ছে দেখেন আমাদের কালকে পরীক্ষাটা হবে না, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিক্ষা সচিবকে মোস্ট প্রবাবলি অলরেডি হচ্ছে যে অপসারণ করা হয়েছে। ফাইন, এটা নিয়ে হচ্ছে যে কাহিনী হইলো। হওয়ার পরে এখন আমার এখানে আরেকটা প্রশ্ন আছে। এই যে ঘটনাটা ঘটলো রাত 3টার দিকে, ফাইন, যতই আন্দোলন আমরা যত কিছু বলে টোলে ফাইনালি হচ্ছে যে ফেসবুকে আমরা অনেক, আমি তো আসলে বলার সুযোগ পাইনি কারণ আমি আসলে ফেসবুকে ঢুকছি 12টার পরে। অলরেডি অনেক স্কুল কলেজের টিচার, মানে স্কুল কলেজের টিচার না, বিভিন্ন অনলাইন ভাইয়ারা, টিচার ভাইয়া, কিংবা হচ্ছে যে বিভিন্ন কলেজগুলোর হচ্ছে যে মিম পেজ, ক্রাশ এন্ড কনফেশন পেজ, যেগুলা কিনা এখন আসলে টেকনিক্যালি কলেজে ইনফরমেশন পেজ হিসেবে কাজ করে। তো তাদের কাছ থেকে আসলে এরকম বিবৃতিগুলো বারবার আসার পরে বা মানে হুঙ্কার আসার পরে তারপরে তারা ডিসিশনটা নিল। ফাইন, ঠিক আছে, রাত 3টায় এটা হইলো। রাত 3টায় ডিসিশন তো আসছে যে অ্যাটলিস্ট হচ্ছে পরীক্ষা হবে না। তারপরে আজকে আবার সচিবালয়ে হচ্ছে যে স্টুডেন্টরা যে ঘেরাও করলো এবং সচিবালয়ে লিটারি তারা মানে গেট ভেঙে তারপরে ঢুকলো। এখন এই জায়গায় আবার 2টা ঘটনা ঘটছে। মানে আমি বললাম না, পুরো ঘটনা যখন আমি নিজেও বলতেছি তখন আমার কাছে খুবই অদ্ভুত লাগতেছে, আমি কি রেখে কি বলবো। ঘটনাটা হচ্ছে এখন স্টুডেন্টরা যখন ঢুকতেছে সচিবালয়ে, এই পুরো গেট টেট ভেঙে স্টুডেন্টরা সচিবালয়ে ঢুকার পরে এখন তাদেরকে লাঠিচার্জ করা হচ্ছে, কেউ কেউ বলছে গুলি করা হচ্ছে, কোমরে গুলি খেয়েছে। আমি দেখছি, বিকজ আমার তো সবার সাথে মোটামুটি কানেক্টেড স্টুডেন্টদের সাথে, তো যারা আন্দোলনে গেছে আমি তো তাদের কাছ থেকে একদম মানে গ্রাউন্ড নিউজটা পাচ্ছি। এখন তাদের কথা হচ্ছে আমাদেরকে মারলো কেন? অল্টারনেট একটা যুক্তিও সঠিক যে আপনি যদি সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে কিনা দেশের টপ হচ্ছে যে মানে সচিবালয়ের মতো একটা জায়গা, সেখানে তো আসলে দেশের অনেক ইম্পর্টেন্ট মানুষজন আছে, প্লাস যে নথিপত্র আছে, সেখানে যদি এরকম একটা ম্যাসাকার সৃষ্টি হয়ে যায় তাহলে সেটা একটা বিশাল ধরনের প্রবলেম। বিকজ এখানে স্টুডেন্টদের নাম করে কে যে আসলে সচিবালয় মানুষজনকে কি করে ফেলবে, আগুন লাগাই দিবে কিনা, গুরুত্বপূর্ণ নথিপত্র যদি চলে যায় তাহলে সমস্যা। এই টাইপের একটা সিচুয়েশন অফকোর্স পুলিশ চেষ্টা করে আপনাকে প্রতিহত করতে, এটা যেমন জাস্টিফাইড। আবার একই সাথে হচ্ছে পুলিশের আঘাতে বা আর্মির হচ্ছে যে গুলিতে যদি কেউ আহত হয় সেটাও তো প্রবলেম। কাকে দোষ দিবেন, কি করবেন? পুরো এন্টায়ার সিচুয়েশনটা অ্যানালিসিস করার পরে না মনে হয় কি মানে সবার মাথাটা নষ্ট হয়ে গেছে। একটা প্লেন ক্র্যাশ হওয়ার পরে ঘটনা গড়াইতে সেটা কিভাবে সচিবালয় ঘেরাও হয়ে গেল আমি এখনো ফ্যাদম করতে পারতেছি না। মানে এই ঘটনা থেকে এই ঘটনা কেমনে আসছে, মানে পুরো ঘটনা দুইটা তো সেপারেট, এখান থেকে এখানে মানে ডাইভটা হইলো কিভাবে, হইলে আপনি কাকে দোষ দিব?
কারণ প্রত্যেকেরই তো যুক্তি আছে, প্রত্যেকেই তো কোনো না কোনো হচ্ছে যে জাস্টিফিকেশন থেকে কাজটা করছে। মাঝে মধ্যে আমার মনে হয় কি আসলে আমাদের জাতি না জুলাই আপরাইজিং এর পরে আসলে আমরা ঠান্ডা হইতে পারি নাই। আমাদের মধ্যকার ক্ষোভ, সিস্টেমের প্রতি গ্রাজ, এগুলা চেঞ্জ হয় নাই, এগুলা দমে নাই। আমরা একটা আন্দোলন সফল করেছি, বাট তারপর আমরা ভরসা পাই নাই যে আসলে আমাদের দেশটা ঠিক হয়ে যাবে। ভরসা আমরা না পাইলেও কিছু মানুষ ভরসা পাইছে আবার। কারণ আমার বাসা মিরপুর স্টেডিয়ামের ঠিক পাশেই, আমি যে অফিসে এসে আপনার ভিডিওটা বানাচ্ছি, তো আমি মিরপুর স্টেডিয়াম ক্রস করে আমার রাস্তায় হেঁটে আসতে, কারণ আবার যে যখন খেলা চলে তখন সব রাস্তাঘাট ওরা আটকে দেয়, খুব ঝামেলা হয় আমাদের চলাচল করতে, আমরা তো গাড়ি নিয়ে বেরিয়ে হই না। তখন আবার খুব মজার একটা কাহিনী হইলো, আমি দেখলাম মানুষজনের ভিড় বাংলাদেশ বনাম হচ্ছে পাকিস্তান খেলা দেখতে। রাষ্ট্রীয় শোক চলে, ক্রিকেট ম্যাচও চলে, ওইখানে আনন্দ উল্লাসও হয়। কেন হয়, কি হয়, মারামারিও হয়, আন্দোলনও হয়। একটা সিটির মধ্যে এত কিছু কিভাবে হয়, মানে ইটস ক্রেজি আউট হিয়ার। এত কিছু একসাথে হয় যে আপনার ব্রেন ফ্যাথমই করতে পারবে না যে ও মাই গড, একই সিটিতে এত কিছু কেমনে হচ্ছে। আমার জাস্ট একটাই মানে গতকালকে ঘটনার পরে আমি আসলে মানে আমার মাথা ঠান্ডা রাখতে পারছি না, যে বারবার একটা কথা মনে হচ্ছে যে ছোট ছোট বাচ্চাগুলা, নিষ্পাপ বাচ্চা, ওরা যে মারা গেলেও মনে করেন যে যারা বেঁচে থাকবে 90%, 85% যাদের বডি অলরেডি পুড়ে গেছে, যে অসহ্য যন্ত্রণা নিয়ে ওরা বাঁচবে, সেই যন্ত্রণার আগুনে আমরা দেশের মানুষরাই পুড়ে মরবো। কারণ আমরা এটা ডিজার্ভ করি। আমরা একটা ক্রাইসিস মোমেন্টে নিজেরা মেইন ক্যারেক্টার হয়ে যাই, ধৈর্য ধরতে জানি না, ক্রাইসিস মোমেন্টকে হ্যান্ডেল করতে জানি না। টিকটকার, ভিডিওখোর মানুষরা একটা সিচুয়েশনে যে ভিউ কামানোর জন্য লাইভ করে, কিন্তু তারা উদ্ধার কাজে সাহায্য করতে পারে না। আমরা এই জাতিটা আসলে এগুলা ডিজার্ভ করি, এবং সম্ভবত আমাদের পরিত্রাণ নাই।